মাকে নিয়ে হসপিটালে এসেছি। আজকে তার তৃতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব চা আনতে। আর তারপরেই আমার যুদ্ধ শুরু হবে, রক্ত জোগাড় করা, খাবার আনা, এটা আনা, ওটা আনা, সেটা আনা। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম। সামনাসামনি এসে কথা বলতে পারিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। যে সামনে এসে কথা বলবো এইটুকু সময় আমার কাছে ছিল না। তো যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও ক্লিপ তুলে রেখেছি। সারা রাত তো ঘুম হয়নি, কারণ মায়ের খুব পা যন্ত্রণা করছিলো, সারা গা হাত পা যন্ত্রণা করছিলো, বসে বসে টিপে দিচ্ছিলাম। আর ওই জন্য ভোরের দিকে ঘুম এসেছিলো, তাই ভোরের দিকে একটু ঘুমিয়ে তাও আবার সকাল সকাল উঠে পড়েছি। সকালে যখন হসপিটালে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছিলো তখন উঠে পড়েছি। উঠে চাটা নিয়ে আসলাম, মা আমি মিলে চাটা খেলাম। তারপরে থেকে অনেকবার এই রাস্তা ধরে হেঁটে হেঁটে আমার এই ব্লাড ব্যাঙ্কে আসা হয়ে গেছে, কারণ আজকে তো সেই ডোনার জোগাড় করতে হবে। আর এইখানে দেখো একটা কুকুর, ও কিন্তু আমাকে চেনেও না, আমিও ওকে চিনি না, এই প্রথম দেখলাম। আমি জাস্ট ওর গায়ে ঘুমাচ্ছিলো, ওর মাথায় একবার হাত বুলিয়ে দিয়েছি, আর ও দেখো আমার পিছনে পিছনে চলে এসছে। আমি যত এগোই ও তত এগোই, আর একবার করে গায়ে হাত দিই আরও এগোই। তো সত্যি কত ভালো না এরা, মানুষের ভালোবাসার দাম দিতে জানে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে এসব পশু প্রাণী। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও শুরু করতে পারিনি। তো সকাল থেকে অনেকবার এই ব্লাড ব্যাঙ্কে এসে যাতায়াত করা হয়ে গেছে ডোনার খুঁজে পাওয়ার জন্য, কারণ মাকে তো আরেকটা ব্লাড দিতে হবে তার জন্য। আর সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, হসপিটাল থেকে মাকে দিয়েছিল। তো মা তো খুব একটা ভালো খায় না ওগুলো, পাউরুটি টাউরুটি অত পছন্দ করে না, তবু খেয়েছিল অল্প। আর আমি একটু বাইরে থেকে কচুরি খেয়ে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে সকালের খাওয়া দাওয়া। তারপরে এবার মায়ের ফোনে চার্জ ছিল না, মায়ের ফোনে চার্জ দিয়ে গেলাম, দোকান থেকে আবার নিয়ে গেলাম। তারপরে ওষুধ কিনে নিলাম মায়ের জন্য, মায়ের খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে, তার জন্য ওষুধ কিনে নিলাম। তো সকাল থেকে অনেকবারই যাতায়াত করা হয়ে গেছে, বুঝলেন। তো এখন আবার এসেছি এই যে ব্লাড ব্যাঙ্কে, এই যে এখানে রয়েছি এখন, ঠিক আছে। তো একটা ডোনার পাওয়া গেছে, তার জন্য এখানে অপেক্ষা করছি, আসবে সে। ফোন করে আমাকে জানালো, কারণ আমার মায়ের অফিসের সোর্সে অনেক আছে, তো জানাশোনা আছে। তো সেই কাকুদের কাছে আমি ফোন করে ব্যবস্থা করছি। তো সেই কাকু বললো আমাকে এক্ষুনি গিয়ে ব্লাড ব্যাঙ্কে গিয়ে দাঁড়াতে, কারণ যে ডোনার সে এক্ষুনি আসবে। আর এর জন্য দৌড়ে দৌড়ে আবার ছুটতে ছুটতে আসলাম এক্ষুনি, ঠিক আছে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12:05। ভাগ্যিস আমি রাত্রি করে ভিডিওটা এডিট করে রাখছি, যত কষ্ট হোক, নাহলে সারাদিন আমি এতটা ব্যস্ত থাকছি। আজকেও মনে হয় বাড়ি যাওয়া হবে না, কারণ আজকে তো ব্লাড কখন পাওয়া যাবে আর কখন দেয়া হবে, তারপরে আবার বিকেলবেলা মায়ের সেই রিপোর্ট আসবে। তো রিপোর্টটার জন্য খুব টেনশন করছি, অপেক্ষা করছি রিপোর্টে কি আসে না আসে। তো আজকে শুক্রবার, বলতে ভুলে গেছি বার দিন, সব বার ডেট, ঠিক আছে। সকালবেলা কোনো রকম একটু ওই লুচি পরোটা খেয়ে নিয়েছি অল্প করে। সেই দুপুরে আবার কি খাই দেখা যাক, এখন খাওয়ার দেরি আছে দুপুরে, এখন রক্তটা আগে খুঁজে পাই। এখান থেকে বলেছে যে কোনো একটা ডোনার দিতেই হবে, ও পজিটিভ রক্ত, আমার মায়ের যেহেতু ও পজিটিভ, তো যে কোনো একটা ডোনার দিতে হবে। তো আমি দিতে পারতাম, আমার তো এ পজিটিভ, আমার ও পজিটিভ না, তো আমি দিতে পারতাম, কিন্তু আমারও ব্লাড খুবই কম, আমার হিমোগ্লোবিন খুবই কম, 10 রয়েছে আমার। তো আমি যদি দিই 10-এর নিচে নেমে আসবে, 10-এর নিচে নেমাতেও ভালো না, তো সেই জন্য আমার ব্লাড নেবে না। তো তার জন্য আমি দিতে পারছি না, নাহলে আমি দিতাম। আমার যদি একটু বেশি থাকতো তাহলে আমি এখান থেকে ডোনেট করতাম, দিয়ে মায়ের ও পজিটিভ রক্তটা নিয়ে নিতাম, বুঝেছি। সমস্যা। মা ওখানে একা রয়েছে, টেনশন হচ্ছে, কারণ বাথরুমে যদি যাই একা একা যেতে হবে, কিছু করার নেই, কারণ একাই যেহেতু রয়েছে এদিকটাও আমাকে সামলাতে হবে, না হলে তো হবে না ব্লাডটা। তো চলো অপেক্ষা করি, দেখি কখন আসে। গরমটাও পড়েছে মারাত্মক, একটু গরমটা কমলে তাও বাঁচা যেত।
তারপর যে ব্লাড ডোনেট করবে সে চলে এসেছিল, আর তাকে নিয়ে ওখানে অনেকটা সময় কেটে গেছে আমার, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। তিনি ব্লাড ডোনেট করলেন, আর তারপরে আমি আমার কাগজপত্র জমা দিলাম। আমি আবার এসেছিলাম হসপিটালে, এসে মায়ের ব্লাডের স্যাম্পেল নিয়ে গেছিলাম, কাগজ নিয়ে গেছিলাম, তারপরে আবার ওখানে গিয়ে সেগুলো জমা দিয়ে এসেছি। তারপরে এসে এখানে একটু বসলাম। সেই সকাল থেকে এই পর্যন্ত একটানা খালি ছুটেই চলেছে ওই ব্লাডের জন্য, মানে ডোনার খোঁজাখুঁজির জন্য। তো আমাকে অনেকে হেল্প করেছে, নাহলে আমি একা করতে পারতাম না, আমার মায়ের অফিসের লোকজন। তো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আমাকে এইভাবে সাহায্য করার জন্য। ধন্যবাদ দেবো না, কারণ ধন্যবাদ খুবই ছোট একটা বিষয়। সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ থাকবো, কারণ তোমরা যদি সাহায্য না করতে তাহলে আমি আমার মায়ের রক্তটা এত তাড়াতাড়ি জোগাড় করতে পারতাম না। তো ব্লাডটা পেয়ে গেছি শুনে খুবই আনন্দ হচ্ছে, জানো তো। তো যাই হোক, এখন একটু বসে আছি, এসে দেখি ছোটো কাকি এসেছে আমার মায়ের সাথে দেখা করতে। তা এখন কাকির সাথে কথা বলছে মা। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি মা আর কাকি তিনজন মিলে গল্প করছিলাম। আর কাকি এইবার চলে যাবে, আর আমিও যাব নিচে মায়ের জন্য খাবার নিয়ে আসতে। সকাল থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন অনেকটা বেলা। আমি মাকে বলেছিলাম যে তোমার খাবারটা কি আমি এনে দেবো, তুমি খাও। তো মা অনেকবার বারবার বলছিল যে না খাবো না, এখন খাবো না। তো সেই জন্য দেখো অনেকটা দেরি হয়ে গেছে, মায়ের জন্য এখন খাবার এনে দিয়েছি, মা এখন খাচ্ছে। আমি এখনও জানো তো সকাল থেকে স্নান করিনি, গা হাত পা জ্বলে যাচ্ছে। এখন ওয়েট করছি, ব্লাড আনতে যাবো, 1 ঘন্টা পরে যেতে বললো। তো বন্ধুরা, এখন বাজে 4:58, মানে 5টা বাজে। আর অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম, সেই থেকে একটানা ব্লাড ব্যাংকের ওখানে যাচ্ছি আর আসছি। ডোনার পাওয়া গেছিলো, তারপরে হসপিটাল থেকে ব্লাডের স্যাম্পেল নিয়ে গেছিলাম, ব্লাড ব্যাংকে গিয়ে জমা দিয়ে এসেছি। ফোনে চার্জ ছিল না, ফোন একটা দোকানে চার্জে দিয়েছিলাম, সেজন্য কিছুই আর দেখাতে পারলাম না তোমাদের। তারপরে মাকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও অল্প করে একটু খেয়ে নিয়েছি। এখন 5টা বাজে, 1 ঘন্টা পরে যেতে বলেছিল ব্লাড আনতে, তাই 1 ঘন্টা পরে এখন আবার যাচ্ছি। ঠিক আছে, চলো। মনটা একটু খারাপ আছে, বুঝেছো, ভালো লাগছে না কিছু। আসলে একা তো, মাথার ওপরে কেউ নেই, একদম একা, এখন অসহায় মতো লাগছে, ভালো লাগছে না। আজকে ব্লাডটা দেয়া হয়ে গেলে কালকে বাড়ি চলে যেতে পারলে বাঁচি। চলো যাই নিয়ে আসি। তো বন্ধুরা, এখানে আসলাম, কিন্তু এখন বলছে এখনও লেট হবে। তো বন্ধুরা, এখানে চলে এসেছি, কিন্তু বলছে এখনও লেট হবে। এখন বাজে 5:15, 2 ঘন্টা পরে এসছি, 1 ঘন্টা পরে আসতে বলেছিল, তাও বলছে এখনও অনেক লেট হবে। আর যাবো না ওইদিকে, কারণ এই রাস্তা যাওয়া অনেক কষ্টের। এই রাস্তায় গিয়ে আবার আসবো আমি, তার থেকে বাবা এখানে বসে থাকি, গরম হোক আর যাই হোক, এখানেই বসে থাকি। তো কি আর বলবো বলো তো বন্ধুরা, যে যখন যেই পরিস্থিতিতে থাকে একমাত্র সেই বোঝে তার জ্বালাটা কি। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এর জ্বালাটা কি, বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। অনেক মানুষের কাছে অনেক কথা শুনছি, হয়তো ভুল করেছি তার জন্য, কিন্তু অনেক অপমান সহ্য করছি, কারণ তাদের থেকে সাহায্য পাচ্ছি তো, সেই জন্য চুপ করে সহ্য করতে হচ্ছে। কারণ এখন একমাত্র আমার লক্ষ্য হচ্ছে আমার মাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফেরা। তো সেই জন্যই আর কি। এখানে আমি আজ এই 3 দিন আমার উপর দিয়ে যে কি যাচ্ছে শুধুমাত্র আমি জানি। এবার তার থেকে যদি কোনো রকম ভুল ভ্রান্তি কোনো কিছু হয়ে থাকে, তবু যে এত কথা শুনতে, এখানে
এখান থেকে এই রাস্তাটা 5 মিনিট দূরত্ব। একদিনে যে কতবার আমি এই টানা রোদে যাতায়াত করলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। গাটাগুলো সব পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কিন্তু কী করবো বলো, এখানে তো আর কেউ নেই। এখানে আমাকেই সব কিছু করতে হচ্ছে। মায়ের খাবার, আমার খাবার, মায়ের দেখাশোনা, হসপিটালে মায়ের টেক কেয়ার করা, তারপরে হচ্ছে বাইরের এইসব প্রয়োজনীয়গুলো হাতে করতে হচ্ছে। তো আর কি করে যায়। কালকে মনে হচ্ছে বাড়ি চলে যেতে পারবো। আজকে 3 দিন হয়ে গেল ঠিক মতো ঘুম না, স্নান না, খাওয়া না। স্নানটা হসপিটালে করছি, তবে সব হসপিটালে স্নান করা কি সেরকম হয় বলো? গা সব ঘিন ঘিন করে। এমনি আমার এসব ভালো লাগে না। আমি এমনি একটু চুচিবাই টাইপের আছি, একটু কী আর করবো। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না। একটা ভাবছি হসপিটালে গিয়ে একটা প্যারাসিটামল খাবো, কিন্তু আমি এখন যাব না। আমি রক্ত নিয়েই তারপরে যাব, আর যাব না এই রাস্তা। আমার ভালো লাগছে না এই রাস্তা দিয়ে এতবার হাঁটাহাঁটি করতে। তার মধ্যে এখন আবার লিফটে দিয়ে যেতে দিচ্ছে না, 4 তলার সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে। এখন ভিজিটিং আওয়ার্স চলছে তো, সব বাড়ির লোকেরা যাচ্ছে, সেই জন্য লিফটটা অনেক বেশি মানে হয়ে যাচ্ছে। তার জন্য লিফটটা এখন আর কাউকেই যেতে দিচ্ছে না। সে পেশেন্টের সঙ্গে থাকার লোক হোক বা বাড়ির লোক, যে কেউ হোক না কেন, যেতে দিচ্ছে না। আমরা সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করো, আমার মা যেন সুস্থ হয়ে যায়। আজকে রিপোর্ট আসবে, এখনও রিপোর্ট আসেনি। কি রিপোর্টে আবার কি ছাতার মাথা হয়ে রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন বাজে 5:25। এই যে ব্লাড পেয়ে গেছি, এখন পর্যন্ত রিপোর্টটা আসলো না। তো যাই হোক, চলো ব্লাডটা নিয়ে যাই, দেখি এবার কখন দেয় আবার ব্লাড। হ্যাঁ, দেরি আছে দেওয়ার, এখন তো দেবে না, নর্মাল টেম্পারেচারে আসবে। এখন রাত হবে দিতে, আগের দিনের মতন ওরকম ওই 8টা-9টার দিকে হয়তো দেবে। 4-5 ঘন্টা লাগে দিতে, 4 ঘন্টা 4.5 ঘন্টা মিনিমাম লাগবেই। ঠিক আছে, ফ্রেশ হবো না এখন না, মায়ের জন্য চাটা নিয়ে এসে তারপর একেবারে ফ্রেশ হয়ে চেঞ্জ করবো, নাইটি পরবো। ঠিক আছে, আর পাচ্ছে না শরীর। কি যে তোমাদের সঙ্গে ভুংচুংভাবে কথা বললাম ঠিক মনেও নেই, তো যা বলেছি। চলো। তো ব্লাডটা নিয়ে নার্সদের কাছে দিয়েছিলাম, তো ওরা বলল ঠিক টাইম মতো আমাদের নাম ধরে ডাকবে, তারপরে ব্লাডটা মায়ের শরীরে দেয়া হবে। ঠিক আছে, তারপরে আমি মায়ের সঙ্গে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে সন্ধে হয়ে গেছে, আমি স্নান করতে পারিনি, কারণ স্নান করে নাইটি পরবো তো, আর বাইরে যেহেতু অনেক লোক, তার জন্য ভাবলাম একেবারে বাইরের কাজগুলো মিটিয়ে এসেই আমি স্নান করব। তো চা নিতে চলে এসেছি। আর আমার মা জানো তো বলে দিয়েছিল দুধ চা নিতে, আর আমি কি করেছি, ভুলবশত লিকার চা নিয়েছি। এবার যেই আমি নিয়ে পিছন ঘুরে হাঁটছি, আর সেই মনে পড়েছে যা, মা তো দুধ চা নিতে বলেছিল, আমি লিকার চা নিয়েছি কেন। আর আমার চা খেতে একদমই ইচ্ছা করছিল না, কারণ আমি যখন ব্লাড আনতে গেছিলাম ওখানে একটা চায়ের দোকানে ছিল, আমি অনেকটা চা খেয়েছিলাম, আমার খুব টায়ার্ড লাগছিলো তার জন্য। তো যাই হোক, কী হবে, ওই চাটাও খেয়ে নিলাম, পয়সা দিয়ে কিনেছি, ফেলে দেবো বলো তো। তো ওই চাটাও খেয়ে তারপরে আমার মায়ের জন্য আবার দুধ চা নিয়ে তাই আমি উপরে এসেছিলাম। তো মা সেই চাটাগুলো খেয়ে তারপর মাকে বাথরুম থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। নিয়ে তারপরে আমাদের যে বেডটা, সে বেডটা আমি সুন্দর করে ক্লিন করে নিলাম, নিয়ে এবার মাকে শুইয়ে দেবো। তারপরে আমি যাব স্নান করতে। আমার গা জ্বলে যাচ্ছে, আর গা দিয়ে মনে হচ্ছে একদম আগুনের গোলা বেরোচ্ছে। তো চলো স্নান করে আসি। এত ভালো লাগছে স্নান করার পর, কি বলবো, সারাদিনের সব কষ্ট ক্লান্তি যেন এক নিমেষেই দূর হয়ে গেল। অনেকক্ষণ ধরে স্নান করেছি, তারপরে মায়ের পাশে এখন বসে আছি। আর আমি যখন স্নান করতে গেছিলাম সেই ফাঁকে নাকি আমার মাকে ব্লাডটা মানে দিয়ে গেছে, তো আমি আর দেখতে পেলাম না। তো যাই হোক, মা বললো এক্ষুনি দিয়ে গেছে। তো এই দেখো ব্লাড চলছে, এটা তো এখন 4 ঘন্টা লাগবেই ব্লাডটা দিতে। আর আমি মায়ের পাশে এখন বসে থাকবো, আর কি করব বলো, আর কিছু করার নেই। স্নান টান করে নিয়েছি, তো একদম ফ্রেশ লাগছে এবার। তো মায়ের পাশে গিয়ে এবার একটু শুয়ে পড়বো। ঠিক আছে, চুলটা একটু ভালো করে ভিজিয়েছি আজকে, মাথাটা আজ 2 দিন মাথা ভিজাইনি, জাস্ট এমনি সামনেটুকু ভেজে, আজকে পুরো চুলটাই ভিজিয়েছি, দেখতে হচ্ছে পুরো চুল ভিজে। আমাকে দেখতেই অনেকটা ফ্রেশ লাগছে বলো, আসলে সত্যি সত্যি শরীরটাও অনেকটা ভালো লাগছে স্নান করার পরে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:30।
আমি যাচ্ছি নিচে, নাইটি পরেই চলে যাচ্ছি, পাশেই দোকান, হসপিটালের পাশে। এখন কে চেঞ্জ করবে, জামা আমি ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে পার্স নিয়ে নিয়েছি, এখন আর ওই ব্যাগটা নিয়ে নিই, কারণ এখানে নিলে ভালো লাগবে না। তো আমি চলে এসেছি। চলো, আমি যাচ্ছি হোটেলে খেতে, আর মায়ের জন্য খাবার নিয়ে আসবো। আর মায়ের তো ব্লাড চলছে। তো বন্ধুরা, ওই হসপিটালের পাশে যে একটা হোটেল আছে, ওই হোটেলে না খাবার পেলাম না, তার জন্য মেন রাস্তায় যেতে হচ্ছে। তো হেঁটে আর যাইনি, টোটো পেয়ে গেছে, তাই টোটোতে উঠে পড়েছি, বুঝলি। একটু ভয় ভয় লাগছে যদিও, তবে অনেক লোকজন আছে এখনো। এখন কটা বাজে বলো তো? 9টা মতো বাজে। তো আমি আর বসে খাবো না, আমিও আমারটা নিয়ে চলে আসবো, যেহেতু রাত হয়ে যাচ্ছে। একটু আগে আসলেই ভালো হতো, ভুল হয়ে গেছে। আসলে স্নান টান করতে একটু দেরি হয়ে গেল, তারপরে মায়ের ব্লাড ওই দিচ্ছিল, ওখানে আবার ছিলাম, সেই জন্য লেট হয়ে গেছে, বুঝেছো। তো চলো, আমি তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি ঢুকে যাবো, মানে হসপিটালে ঢুকে যাবো। স্নান টান করে না একটু ফ্রেশ লাগছে, যাও, মানে এতবার হেঁটে আর পা চলছে না। মায়ের তো ব্লাড চলছে, এখন তো মা খাবে না, 4 ঘন্টা পরে মায়ের যখন ব্লাড শেষ হয়ে যাবে তখন মা খাবে। খাবারটা এনে রেখে দিই। এখানে এসে দেখি ভাত নেই, এখানে এসে দেখি রুটি ভাজছে একদম গরম গরম। তাই ভাবলাম রুটি আর তড়কা নিয়ে নিই, আর মায়ের জন্য যাওয়ার সময় একটু শশা নিয়ে নেব। তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এখানে এই রাস্তায় 1 বছর আগে আমি 9টা 10টা 11টা পর্যন্ত ঘুরে বেরিয়েছি, তখন কিন্তু মনে কোনো ভয় আসেনি। কিন্তু আর.জি. কারের এই ঘটনাটা শোনার পর থেকে না, এই যে এখন বেরিয়েছি, আমার এত ভয় লাগছে তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি দেখো আসার সময় সিঁড়ি দিয়ে উঠলাম 4 তলায়। তো খাবারটা এনে রেখে দিয়েছিলাম, আর অনেকটা সময় পরে আবার ক্যামেরা অন করলাম। এখন মা বসে আছে, মায়ের এক্ষুনি ব্লাডটা আর কি শেষ হলো, আর চ্যানেলটা খুলে দিল, তাই মায়ের খুব যন্ত্রণা করছে, হাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। যন্ত্রণাটা হালকা একটু কমার পরে তাই মাকে বললাম, চলো তোমাকে আমি খাইয়ে দিই, তারপরে আমিও খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। এখন 11টা কি 11:30 মতো বাজে। তো মাকে এখন আমি খাইয়ে দিচ্ছি, আর মায়ের হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। মা বলছে একবার বল নার্সদের কাছে গিয়েছে, আমার হাত খুব যন্ত্রণা করছে। আমি বলছি তোমাকে এখন হয়তো ওষুধ দেবে না, তবুও আমি নার্সদের কাছে গিয়ে বলেছিলাম। তো ওরা বললো যে ঠিক আছে, ফ্রিজে বরফ আছে, বরফ দাও। তাই ওরা আমাকে বরফ দিল, তাই মায়ের হাতে আমি অনেক সময় ধরে বরফ ঘষেছি, তারপরে আমার মায়ের হাতটা একটু জ্বালা থেমেছে। তারপরে আমি এখন মায়ের হাত পাগুলো একটু টিপে টিপে দিচ্ছি বসে বসে, আর মা শুয়ে আছে। আর আমার যে এত পরিমাণে কোমর মাজা যন্ত্রণা করছে, আমি এক মুহূর্ত বসে থাকতে পারছি না, শুতেও পারছি না, আর হাঁটতেও পারছি না। মানে কী যে একটা যন্ত্রণায় ভুগছি, পাও যন্ত্রণা করছে, আর মানে হয় না, ওই শীত টান টান হয়ে যায়। দেখবে অনেক সময় হাঁটাহাঁটি করার পরে অনেকের হয় যে মাজাটা একদম সোজা হয়ে যায়, মানে একদম কেমন একটা স্ট্রেট মতো হয়ে যায়। তো তোমাদের কার কার হয় এটা জানিও, এটা কিন্তু আমার হয়। তো মায়ের রিপোর্টটা আসবে, এখনও পর্যন্ত আসেনি। আমাদের তো কালকে বাড়ি যাওয়ার কথা, দেখি কি হয় এখন। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাকে নিয়ে বাথরুমে এসেছিলাম, এবার ঘরে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো শুয়ে পড়ি।